ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ফান্ডামেন্টাল সাবজেক্ট, সুতরাং যতদিন পৃথিবীতে সভ্যতা থাকবে, সিভিলাইজেশন থাকবে, এটার প্রয়োজনীয়তা থাকবেই। এটা ট্রান্সফর্ম করে। আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেসব সাবজেক্ট পড়ানো হতো এখন তো অন্য সাবজেক্ট পড়ানো হয়, কিন্তু অ্যাজ এ সাবজেক্ট এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আমাদের ট্রিপল আমি দেখি বেশ কোয়াইট ডাইনামিক, কারণ আমি একটা এক্সাম্পল দিই। ভিএলএসআই অর্থাৎ আইসি চিপ ডিজাইন নিয়ে আমরা অনেক আগে থেকে কাজ আরম্ভ করেছি। এখন এই মুহূর্তে হয়তো আইসি চিপ ডিজাইনের একটা প্রসপেক্ট দেখা যাচ্ছে, মার্কেটে লোকজন এই সেক্টরে এখন প্রচুর রিক্রুট করছে। আমরা কিন্তু এটা স্টার্ট করি 2014 সালে, এবং এটার জন্য যে সফটওয়্যারটা কেডেন্স, এটা দরকার, খুব এক্সপেন্সিভ একটা সফটওয়্যার। আমরা কিন্তু 2014 সালে এটা কিনেছি, জাস্ট উই কুড ফোরসি দি ফিউচার, যেটা হয়তো অনেক ইউনিভার্সিটি চিন্তা করেনি। ফলে আমি মনে করি যে আমাদের ট্রিপল ডিপার্টমেন্টস কোয়াইট ডাইনামিক। আজকাল কিন্তু টেকনোলজির সাথে সাথে প্রায় সব কিছুরই সিলেবাস এবং কোর্স কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে আমরা চেষ্টা করি আপডেটেড থাকতে এবং মডার্ন টেকনোলজিতে যেসব জিনিসগুলো অ্যাডপ্টেড হচ্ছে সেগুলোকে যেন আমরা পড়াতে পারি। এই জন্য আমরা সবসময় কন্টিনিউয়াসলি ল্যাব এবং সিলেবাসগুলোকে আপডেটেড এবং আপগ্রেড করি। আমরা যেমন ইন্টার্নশিপের ব্যবস্থা করি ইন্ডাস্ট্রিতে, যাতে ছেলেমেয়েরা যে কিছু কাজ করতে পারে। আমরা রেগুলার বেসিসে কিছু ভিজিটের ব্যবস্থা করি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার। এটা হচ্ছে কারিকুলার বাইরে। আর কারিকুলার মধ্যে হচ্ছে আমরা ল্যাবের মধ্যে যেসব অ্যাপ্লিকেশন সফটওয়্যারস আছে, যেমন পাওয়ার সিস্টেমের থাকতে পারে, ভিএলএসআই ডিজাইনের থাকতে পারে, ইলেকট্রনিক ডিজাইনের থাকতে পারে, এগুলোকে আমরা রেগুলার বেসে আপগ্রেড করি। এবং আমরা প্রত্যেকটা ল্যাবে আপনারা যদি যান দেখতে পাবেন নর্মাল ইকুইপমেন্টের সাথে পাশাপাশি একটা কম্পিউটার থাকে। সো তারা যেটা করবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে আবার কম্পিউটারে ভেরিফাই করে দেখবে যে এগুলো ঠিক মতো রেজাল্ট দিচ্ছে কিনা। ফলে আমরা আসলে চেষ্টা করি যাতে করে আমাদের প্রোডাক্টটা ইন্ডাস্ট্রি রেডি থাকে। আমাদের গ্র্যাজুয়েটসরা বেশ কয়েকটা দেশেই পিএইচডি করেছে, এবং তাদের মধ্যে আবার বেশ কয়েকজন ফ্যাকাল্টি হিসাবেও জয়েন করেছে। আমেরিকাতে করেছে, ইউরোপে করেছে, এবং তারা পিএইচডি করে এবং জাপানে আছে। আমরা চেষ্টা করি তাদেরকে একদম আপ টু ডেট নলেজ দেওয়ার জন্য, কিন্তু ফাইনাল সাকসেসটা ডিপেন্ড করে তার উপরে, কারণ তার চেষ্টাটা হচ্ছে সবচেয়ে বড়। যদি বলেন এখন পুরো পাওয়ার সেক্টরটার মধ্যে একটা বিরাট সংকট বিরাজ করছে, এই সংকট উত্তরণটা খুব সহজ কাজ না, কারণ এটা একটা এত বড় সিস্টেম হয়ে গেছে এবং এখানে যে মানিটারি ইনভলভমেন্ট এত বেশি হয়ে গেছে, যেই বার্ডেনটা আমাদের দেশের ঘাড়ে এসে চেপেছে, এটা উত্তরণ হতে সময় লাগবে। বাট আমি মনে করি যে এখানে যিনি দায়িত্বে আছেন, আমাদের ফজল কবির ভাই আছেন, ডক্টর প্রফেসর ফজল কবির খান, তার দায়িত্বে লিডারশিপে আমি মনে করি যে আমরা একদিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু ফলটা পেতে সময় লাগবে, আমরা অধৈর্য হলে চলবে না। আমরা একটু বোঝার চেষ্টা করি লোডশেডিংগুলো কেন হয়। বাংলাদেশে এই মুহূর্তে ইনস্টলড ক্যাপাসিটি 25,000 মেগাওয়াটের উপরে। ইভেন গরমের দিনেও আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ডিমান্ড হয়, আমরা যেটুকু ডেলিভার করি 16-17 হাজার। তার আমরা চাইলে অনেক বেশি পারি, তো লোডশেডিং হয় কেন? হওয়ার সবচেয়ে বড় কারণটা হলো আমাদের গ্যাস নেই। ফলে আমি যদি বেশি এনার্জি প্রডিউস করতেও চাই, গ্যাস সাপ্লাই নেই, কারণ গ্যাস সাপ্লাই না দিলে তো আমি প্রডিউস। আর যদি আমি লিকুইড ফুয়েল বলি, লিকুইড ফুয়েলটার দাম এত বেশি, আমরা আসলে এর উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেলে যেই ফাইন্যান্সিয়াল বার্ডেন আসবে দেশের উপরে, সেটা অ্যাভয়েড করা যাবে না। সুতরাং এবারও লোডশেডিং হবে না এই কথা বলা যাবে না। পাওয়ার গ্রিডের অবস্থাও তথৈবচ, দেশের থেকে তো আলাদা কিছু না। তবে কিছু কিছু আনপ্ল্যান্ড এক্সপ্যানশন হয়েছে, যেটার কারণে টাকা খরচ হয়েছে কিন্তু কোম্পানির ইনকাম হয়নি। ফলে কোম্পানি খুব ফাইন্যান্সিয়ালি খুব টাইটের মধ্যে আছে। বাট আমি মনে করি এখানে সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে। এই কোম্পানিগুলোর যে ফাইন্যান্সিয়াল হার্ডশিপের মধ্যে আছে, এটা ওভারকাম করার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে। যেমন সরকার রিসেন্টলি কিছু ট্যাক্স বাড়িয়েছেন, অনেকে অনেক ক্রিটিসিজম করছেন, কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে আসলে ট্যাক্স না বাড়িয়ে কি উপায় আছে? তাহলে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন নিতে হবে। পাওয়ারের ক্ষেত্রেও তাই। আসলে সরকারকে আমি যেহেতু এখন পাওয়ার গ্রিডের চেয়ারম্যান, হতো আমার সরকার পক্ষে ওনাদেরকে অ্যাডভাইস করাটা অনেক সহজ হয়ে গেছে। আমরা সুযোগ পেলে আমরা অ্যাডভাইসগুলো করি। আসলে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের পাওয়ারের কস্ট কমাতে হবে। আমরা যে খরচ করছি, যেই দামে পাওয়ার উৎপাদন করছি, এটা কমাতে হবে। সামনে একটা জটিলতা তৈরি হবে, নিউক্লিয়ার পাওয়ার আসছে রূপপুর, এটা হয়তো একটা জটিলতা করবে, কারণ এতগুলো পাওয়ার আমাদের কনজিউম করার মতো একটা লো কস্ট ক্যাপাসিটি থাকতে হবে। যে আমাদের কিন্তু পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি যথেষ্ট ভালো। তারপর এখন প্রচুর সোলার হচ্ছে, কদিন পর রুফটপ সোলার হবে, যার বাসা বাড়িতে ছাদে সোলার করবে। সুতরাং এনার্জি প্রোডাকশনের দিক থেকে আমি খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি প্ল্যানিংটা ঠিক মতো না করেন, হ্যাঁ, আমাদের কস্টগুলো আসছে কেন? আমাদের ফুয়েল বার্ন করছি, যে ফসিল ফুয়েল বেস যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেগুলোর ভিত্তিতে। সুতরাং আমার কাছে মনে হয় যে ভবিষ্যৎ খুব অন্ধকার না, ভালোই। কারণ আমরা যে অন্ধকারের মধ্যে ছিলাম, এটা একটু সময় লাগবে, হয়তো 2-3 বছর লাগবে, বাট আমি আশা করছি এটা কেটে যাবে।